হৃদ মায়ার প্রেম গাথা পর্ব ১। লেখিকা রিক্তা ইসলাম মায়া। এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন কেন করছেন? এই যে অর্ধজ্ঞান হারানোর অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্ন মায়া অচেনা লোকটিকে সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সামনে বসে আলতো হাতে লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকল মায়া। এই যে শুনছেন, এই যে। ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তীরাঙা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল, রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে, আমাকে শুনতে পারছেন? কে আপনি? এখানে এইভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়া অনবদ্য ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে চাইল। চোখ পড়ল মাথায় লাল হিজাবধারী ঝাপসা একটা মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতেও পারল না লোকটা। তবে মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইল। মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটার মুখের সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন, আমাকে মিষ্টি জাতীয় কিছু দিন মিস। লোকটার অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ার কাছে মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা, সেদিকে নিয়ে লোকটির খেয়াল নেই, অথচ সেই সব চিন্তা না করে মায়ার কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া এখনো বুঝল না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা কি। তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগের ন্যায় বলল মায়া, মিষ্টি? মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটি ফের হাঁপিয়ে দুর্বল গলায় বলল, আমার প্রেশার ফল করেছে মিস, সুগারের প্রয়োজন, মিষ্টির ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। সুগারের সমস্যা মায়ার বাবারও হয় মাঝে মধ্যে। তখন মায়ার বাবার হাতের কাছে মিষ্টির প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট্ট পার্সটা ঘেঁটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের উপরের কাগজটা ছাড়িয়ে দ্রুত লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে ভাবে সারাটা দিন কাটলো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই যে অচেনা লোকটিকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল। সারাদিন গিয়ে সন্ধ্যায় হওয়ার দরুন সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল বাসায়। কিন্তু পথিমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। এজন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল এবং আশেপাশে খুঁজে একটা হোটেলে 2টো রুম বুকিং করলো, একটা নিজের জন্য, অন্যটা জুই আর মায়ার জন্য। হোটেলে থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করতে। কিন্তু মায়া কিভাবে যেন তাদের হতে ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়ার বলতে পারছে না সে কোথায় আছে আর এই অচেনা লোকটিই বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তির হয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয়। দুর্বলতায় মায়া চমকালো, ভরকালো, বাগরুদ্ধ হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। শরীর মন শিরশির করে উঠল। কম্পনের দেখা মিলল ও ছোট্ট শরীরে। মায়া কাঁপা কাঁপা হাত ফেলল লোকটার মাথায়। শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন না। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়। আমাদের যেন তাড়াতাড়ি জলদি এসে
এখান থেকে নিয়ে যায়। বাইরের আবহাওয়া ভালো নেই, প্রচুর বাতাস বইছে আশেপাশে, হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে। তাই তো আপনার ফোনটা আমায় দিন না প্লিজ, বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছালো না মায়ার কথাগুলো। দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে মায়ার কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে উঠে কান্নায়। আচ্ছা মতন ফেঁসে গেছে সে। নিজের জন্য না একটা ফোন আছে, আর না লোকটা কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেল, তার উপর আবার আকাশের অবস্থাটা বেশ খারাপ, যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে। আবহাওয়া বেশ ভালো নয়, প্রবল বাতাসে ফুটপাতে ধুলো পর্যন্ত গোল গোল ঘুরছে। এমন অবস্থায় মায়া চোখে মুখে অন্ধকার দেখছে। অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায় মায়ের প্রবল কান্না পেল অসহায়ত্বে। সে নিজেও এই শহরের রাস্তাঘাট চেনে না। বর্তমানে যে জায়গায় মায়া বসে আছে সে জায়গাটার নামটাও জানা নেই ওর। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না। আপাতত শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেলল। তারপর অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সেই রাস্তা বন্ধ, কারণ এখানের কিছুই মায়ার পরিচিত নয়। দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে চলে গেলে কিন্তু কিছু দূর যেতেই আরও বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল, তখন মায়া কি করবে? ভয়াত্ম মায়া মুখে তুলে আশেপাশে পর্যবেক্ষণ করল। আপাতত আশেপাশের কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবে। অসহায় মায়া লোকটির কাঁধ চেপে কোনো মতো ধরে বসাতে চাইলে দুর্বলতায় লোকটি নেতিয়ে পড়ল। মায়ার কাঁধের উপর কপাল ঠেকিয়ে। অদ্ভুত, মায়ার কিশোরী মন কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে মায়া লোকটির বাহু জড়িয়ে ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পারছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বরের ধ্বনি, দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে মায়া হাঁসফাঁস করল। মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে উঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। ঘেমে হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড় করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের পাতার নিচে পড়ে শাড়ির কুচিগুলো খুলে গেল তরতর করে। আতকে উঠে তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গুজল। লোকটিকে ধরে দাঁড় করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ে গেল। যখন দেখল মায়া হাইটে লোকটির কাঁধ সমান হলো তখন। তারপর আবার লোকটির ওজন মায়ার সাধ্যের বাহিরে ছিল। এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর করে সামনে এগোবে যদি সে লোকটিকে পুরোপুরি লাগলই না পেল? অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল। আর একটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বা হলে না হয় এই লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়ার ভাবনার মাঝে পুনরায় আটকে উঠল যখন বুঝতে পারল অচেতন লোকটি তার কাঁধ চেপে নিজের ভর ফেলেছে মায়ার উপর। অনেক খারাপ হয়ে যাচ্ছে লোকটির অবস্থা। অচেনা লোকটিকে নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে মায়ার উপর ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই এখন যদি মায়া দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না যায়, তাহলে আরও বড় বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটির যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া। তাই নিজের কাঁধের উপর লোকটির হাত চেপে ধরে সামনে এগোলো। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার খেই হারিয়ে হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সামনে এগোয়। কিছু দূর হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুতপদে হাঁটছেন তিনি, কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে। মায়া বেশ মিনতি করে সাহায্য চাইল নিজের আর অচেনা লোকটির জন্য। বয়স্ক লোকটি প্রথমে অচেনা যুবক যুবতীর দিকে দেখে তাদেরকে সাহায্য করতে মন বাঁধলেও মুখে কিছু বলল না। মানবতার খাতিরে বরং নিশ্চুপে এগিয়ে আসলো মায়াদের সাহায্য করতে। মায়ার কাছ থেকে অবচেতন লোকটিকে নিজের কাঁধে তুলে নিল। মায়াও তাদের পিছন পিছন গেল, কিন্তু বিপত্তি বাজল অর্ধবয়স্ক লোকটির বয়স্ক বৃদ্ধ বাবাকে নিয়ে। তিনি মায়া আর রক্তাক্ত লোকের অবস্থা দেখে বেঁকে বসল। সাহায্য করতে দ্বিমত জানালো। ওনার ধারণা মায়া আর অচেনা লোকটি
প্রেমিক যুগল এবং তারা পরিবারের চাপে পালিয়ে এসে হোটেল রুমে আশ্রয় নিয়ে অকাম করতে গিয়ে দুজন পুলিশের কাছে ধরা খেয়েছে। এরপর ছেলেটি পুলিশের হাতে মার খেয়ে দুজন আবার পালিয়েছে এবং ওনার বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিতে চাচ্ছে ওনার ছেলের মাধ্যমে। এমনটা ওনার চিন্তাভাবনা এঁটে গেছে ইতিমধ্যে। চিন্তাভাবনা অনুযায়ী মায়াকে এক ছুট কথা শুনিয়ে ফেলেছে এবং বিশ্লেষণ করে অবশ্য বৃদ্ধ লোকটির এমন সব বিশ্লেষণ করার পেছনে যথেষ্ট কারণও আছে। আর সেটা হলো মায়ার পরিহিত এলোমেলো শাড়ির কুচি আর অবচেতন যুবকটির ইন করা শার্ট প্যান্টের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মূলত ওনার অপবিত্র ধারণা আসলো মনে মায়াদের নিয়ে। বয়স্ক বৃদ্ধ লোকটার কথায় মায়া কান্না করতে করতে নিজের দিকে তাকায়। অচেনা লোকটিকে নিয়ে টানাটানি করতে করতে গায়ের শাড়িটা অগোছালো, সাথে সাথে রক্তের লাল দাগ ছড়িয়ে আছে সমস্ত শরীরের জায়গায় জায়গায়। এমনকি মাথার হিজাব ঠিক নেই, শাড়ির আঁচলটা পূর্ব থেকে এলোমেলো। এই লোকটির ধারণা হতেই পারে মায়া অসৎ কাজে বেরিয়েছে এই অচেনা লোকটির সাথে। মায়া ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। এ কেমন পরিস্থিতির শিকার হলো সে। এখন মায়া কিছু বললেও যে কেউ কিচ্ছু বিশ্বাস করবে না, সেটা লোকটার তীক্ষ্ণ কথা শুনতেই বুঝতে পারছে মায়া। মায়া নিশ্চুপ কান্না করলো, তারপরও কাউকে কিছু বলল না। সাহায্যকারী অর্ধবয়স্ক লোকটির বাবা মসজিদে ইমামতির সাথে সাথে তিনি এলাকার গণ্যমান্য কাজী হিসেবে বেশ পরিচিত। তিনি শুধু অত্র এলাকার ছেলে মেয়েদেরই বিয়েই নয়, বরং আশপাশের 5 এলাকার মানুষের বিয়েও দিয়ে থাকেন। তিনি এমন সম্মানিত ব্যক্তির ঘরে কখনোই পাপধারক মানুষের জায়গা হবে না বলে তিনি মনে করেন। কিন্তু এই ঝড়ঝাপটার রাতে এদের সাহায্য না করে বের করে দেওয়াটাও ঠিক হবে না, এতে আল্লাহ নারাজ হতে পারে। অসহায় মানুষের সাহায্য করা ওনার ধর্মের শিক্ষা। উনি অচেনা ছেলে মেয়েদের সাহায্য করবে, তবে হালালভাবে, বৈধভাবে। বৃদ্ধ কাজী লোকটি নিজের মোটা ফ্রেমের চশমার ভেতর দিয়ে গুছিয়ে আরও একবার এক পলক তাকালো মায়া আর রক্তাক্ত যুবকের দিকে। অন্ধকার ঘরে কারো চেহারা স্পষ্ট হলো না ওনার কাছে, তবে অচেনা যুবকটিকে বেশ চেনা চেনা লাগলো ওনার কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকটিকে আরও এক পলক দেখে নিয়ে নিজের ছেলেকে অনুমতি দিল সবাইকে নিয়ে ভিতরে যেতে। ওদের ভিতরে নিয়ে যাও হাফেজ। জি আব্বা। বাবার অনুমতি পেয়ে অচেতন যুবকটিকে নিয়ে ভিতরে গেল হাফেজ সাহেব। পিছন পিছন মায়াও গেল। যুবকটিকে ধরে বিছানায় শুয়ে দিতে চমকে উঠল হাফেজ সাহেব। আতঙ্কিত চোখে বিছানায় শয্যাশায়ী যুবকটিকে দেখে তৎক্ষণাৎ চোখ ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে দেখে দ্রুত বের হয়ে গেল রুম থেকে নিশ্চুপে। মায়া হাঁসফাঁস করল হাফেজ সাহেবের অদ্ভুত দৃষ্টিতে। তিনি চলে যেতেই মায়া স্বস্তির হলো। ধীর পায়ে এগিয়ে গেল যুবকটির কাছে। হালকা ঝুঁকে পড়ল যুবকটির অবস্থা চেক করতে। চুপটি করে বসলো লোকটির পাশে। কিছুই ভালো লাগছে না ওর। অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে বসে থেকে বিপদের ভয় হচ্ছে মনে। আবার না জানি কিসের মধ্যে পড়ে যায় ও। ভীতু মায়ার কলিজা পর্যন্ত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ মায়ার। মায়া মন্ত হয়ে ঠায় বসে রইল অচেতন লোকটার পাশে। কোথাও যাওয়ার জায়গা নেই ওর। তাছাড়া এই বাড়ির হুজুর টাইপের লোকটার কথাও মায়ার ভালো লাগেনি। মায়াকে তখন কী সব ভুলভাল বলল। মায়া মোটেও বাজে মেয়ে নয়। মায়া এখন অবধি প্রেম করেনি। কলেজে উঠে একটা প্রেম করবে ভেবে নিয়েছে ও। তবে পরিবারের বিরুদ্ধে যাবে না কখনো। নোংরামি তো ভুলেও করবে না। মায়া 2 হাতে মাথা চেপে বসানার পাশে ঝুঁকে বসলো। আপাতত টেনশনে মাথা ফেটে যাচ্ছে। নিজের ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে মায়ার ভয়, ডর, টেনশন, আতঙ্ক সব কিছু বাড়িয়ে দিয়ে হাজির হলো কাজী মোল্লা ও তার ছেলে হাফেজ সাহেব। তাদের পেছন পেছন হালকা পাতলা গড়নের আরও একটা ছেলে উপস্থিত হলো, বাসার গেঞ্জি গায়ে দিয়ে। চোখে মুখে ঘুম ঘুম ভাব তার। হয়তো ছেলেটিকে ঘুম থেকে ধরে এনেছে হাফেজ সাহেব। দেখে তো তাই মনে হলো মায়ার। কাজী মোল্লা সাহেবের হাতে মোটা রেজিস্ট্রি খাতাটা বুকে চেপে মায়ার সম্মুখে দাঁড়ালো। এক পলক ঘৃণাভরা দৃষ্টিতে মায়া ও অচেনা ছেলেটিকে দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। বাবার বিরূপ দৃষ্টির মানে বুঝতেই নিজের ছেলেকে তাড়া দিয়ে বললেন হাফেজ সাহেব,
সুমন, যা তোর দাদার জন্য দুটো একটা চেয়ার নিয়ে আয়। বাবার কথা অনুযায়ী তাই করল সুমন। চোখের পলকে পাশের ঘর থেকে চেয়ার এনে দিল কাজী মোল্লা সাহেবকে বসতে। কাজী সাহেব কোনো রকম ভূমিকা ছাড়াই চেয়ারে খাতা খুলে বসল। মায়ার সম্মুখে শব্দ করে গলা খাকিয়ে মায়ার উদ্দেশ্যে হুমকি স্বরূপ বলল, মানুষের সাহায্য করা আমার ধর্ম, তাই বলে আমার কাছে পাপের জায়গা নেই। আমি জিনাকারীদের ঘৃণা করি। তোমরা অপবিত্র হয়ে আসছো আমার দুয়ারে। আমার ঘর পবিত্র ঘর, অপবিত্র করেছো তোমরা। তাই আমি আল্লাহর নামে তোমাদের পবিত্র করতে চাই, কালেমা পড়িয়ে বিয়ে দিয়ে। আমার কাছে মিথ্যার সুযোগ নেই। তোমাদের অবস্থায় বলে দিচ্ছে তোমরা নোংরামি করে পালিয়ে আসছো এখানে। আর এই মেয়ে, যে ছেলের সঙ্গে ধরে নিজের পরিবারকে ছেড়ে আসছো, সেই ছেলে তোমার কতটুকু আপন হবে সেটা তুমি কয়েকদিনের মাঝে বুঝে যাবে আশা করছি। এই ছেলে যে কারো আপন না সেটা পুরো দেশ জানে। ক্ষমতার অহংকার যার রন্ধে রন্ধে, সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ তোমার সহায় হোক। আমি এখন বিয়ে পড়াচ্ছি, সুন্দরভাবে বিয়েটা শেষ করবে। নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিকও পান নিয়ে বাসায় ফিরবে না। তার অবস্থায় এমনিতেও ভালো নেই। এজন্যই বলছি, আমার সাথে তর্ক গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না। আমার কিন্তু বেশি সময় লাগবে না এই এলাকার মানুষকে জড়ো করে তোমাদের বিচার করতে। আর তোমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। সমস্যা হলো পাপ করা নিয়ে। আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না। তাই বলছি, আমি যা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নেবে, বুঝেছো মেয়ে? চশমার ফাঁকে চোখ উঠিয়ে তাকালো মায়ার দিকে। কাজী সাহেবের মনোভাব অত্যন্ত শক্ত ওনার। বিরক্তির সাথে সাথে রুষ্টও তিনি। যদি মায়া ওনার কথা না শোনে তাহলে যে কোনো সময় উনি শক্ত কিছু ঘটিয়ে ফেলতে দ্বিধা করবেন না তিনি। তারপরও পাপটা মেনে নিবেন না সহজে। মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধ কাজীর দিকে। কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক? মায়া কখন কিসের পাপ করল? উপকার করা কি পাপ নাকি? কারো উপকার করা তো নেকির কাজ। তাহলে মায়া পাপী হলো কিভাবে? ভীত মায়া আরও সিটিয়ে গেল ভয়ে। এতক্ষণে দমে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠল ততক্ষণে। মায়ার হঠাৎ কান্নার দমকে উঠে কাজী সাহেব ভয়ে আরও সিটিয়ে গেল। মুখের ভেতর শাড়ির আঁচল গুজে কেঁদে চলেছে মায়া। মায়ার তখনও জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয়। পরিস্থিতির ফ্যাসাদে পড়লে কিভাবে বাঁচতে হয় তাও জানে না। অতিরিক্ত ভয় পেলে মায়ার বুক ফেটে কান্না আসে। এখনও তাই আসছে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসল। কাজী সাহেব কালেমা পড়তে পড়তে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল। মায়া ধমকের ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল। কিন্তু যখন অচেনা যুবকটিকে কবুল বলতে বলল তখন ছেলেটি ওই অবস্থায় ঘোরের মাঝে ৩ কবুল বলে ফেলল। মায়াদের বিয়ে সম্পূর্ণ হলো, কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করল, কাজী সাহেব মায়ার স্বামী নামক লোকটি থেকে কোনো রকম নাম ঠিকানা জিজ্ঞেস করল না। শুধু মায়াকে ছাড়া তিনি যেন পূর্ব থেকে ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজেই সব কিছু লিখে নিয়েছেন কাবিন নামায়। মায়ার পরিবারের কথা জিজ্ঞেস করলে মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম বামনবাড়িয়া এতটুকু বলল। ব্যাস, মায়াকে কাবিননামায় সিগনেচার করতে বলল। মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবিননামায় নিজের সদ্য হওয়া স্বামীর সিগনেচারটা চোখ বোলালো একটু করে। বরের জায়গায় স্বামীর নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝল না। আসলে সেখানে লোকটা কী নাম লিখেছে। কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দুটো একটা নাম লিখে নিল লোকটা। অথচ নামটা মায়া বুঝতেই পারছে না কি লেখা তাতে আছে। মায়া নামটা ভালো করে পরখ করে বুঝল এটা ইনিশিয়াল সাইন করা। তাই মায়া শত চেষ্টা করলেও সিগনেচারটা মায়ার ছোট্ট মাথায় ঢুকবে না। অসহায় মায়া সিগনেচারের উপর এক নজর বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকালো অর্ধবেহুশ স্বামীর দিকে। এদিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা হাতে সেও কাবিননামায় সিগনেচারটা করে বিয়েটা সম্পূর্ণ করল। কাজী সাহেব উঠে দাঁড়ালেন। খাতার পত্র গুছিয়ে এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে
রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেল মায়াদের কিছু খাবার দেওয়ার জন্য। রাতের প্রায় শেষ প্রহর, হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে নিয়ে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকার আচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। ভীষণ মেঘ জমেছে, সেই মেঘের বাঁধভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে পড়ছে ক্ষণে ক্ষণে। বারবার হাতের উল্টোপিঠ দিয়ে গাল মুছতে ব্যস্ত, সেই সাথে মুখে ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত। এই ফোনটি বাড়িয়ালির ছেলের বইয়ের। খাবার দিতে আসায় তখন মায়া ফোনটি চেয়েছিল মহিলাটির কাছ থেকে। তিনিও মায়ার মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিল মায়াকে, কিন্তু মায়ার ভাগ্য সহায় হলো না। মধ্যরাত থেকে এক নাগাড়ে কল করে যাচ্ছে আরিফকে, কিন্তু ভাইয়ের ফোন বন্ধ, বারবার নট রিচেবল আসছে। মায়ার কান্নার বেগ বাড়ে, ফুপিয়ে কেঁদে ওঠে বিছানায় শয্যাশায়ী স্বামীর দিকে তাকিয়ে। নাম ধাম পরিচয় কিছুই জানে না মায়া, অথচ এই লোক নাকি মায়ার স্বামী। আর কখনো দেখা হবে কিনা তাও সন্দেহ, দেখা না হওয়াটাই শতভাগ নিশ্চিত। এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ। জানবেই বা কিভাবে? লোকটা সজ্ঞানে থাকলে তো জানবে নাকি? সে তো অজ্ঞানরা তো বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করলো। মায়ার মতো করে সেও মায়ার নাম ঠিকানা জানে না। জ্ঞান ফেরার পরে লোকটাকে মায়া কি বলবে? বলার মতো কি আদৌ কিছু আছে মায়ার কাছে? বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ার সাথে খারাপ আচরণ করে তখন কি করবে? না, মায়া চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করল। যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো। ইতিমধ্যে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে, ডাক্তার দিয়ে করানো হয়েছে, বাড়িওয়ালার ছেলে করিয়েছেন। অসুস্থতার জন্য এখন সে বেঘরে ঘুমাচ্ছে। মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপিসারে চলে যেতে গিয়েও পা থেমে গেল। হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল। এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে একটু মন সায় দিল না। একটা মাত্র স্বামী মায়ার, এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যায়, মায়া চলে গেলে তখন মায়ার পাপ হবে না? না থাক, মায়া না হয় আর একটু কষ্ট করে কেঁদে কুটে স্বামীর পাশে থেকে গেল পাহারা দেওয়ার জন্য। তবে স্বামী চোখ খোলার আগেই মায়া পালিয়ে গেলে তখন লোকটাও মায়াকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না। মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য। এমনিতেই লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি, এর উপর আবার মায়ার সম্পর্কে সে কিছু জানেও না। এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনেও মায়াকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই। স্বস্তির মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ তার কলটা রিসিভ করছে। মায়ার কল তার ভাই রিসিভ করে ভোর 4:56 তখন প্রায় ভোর ধরণীর বুকে। উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছুড়ে তৎক্ষণাৎ পালালো খোলা জানালা দিয়ে। তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য। মায়ার অচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় 7টার দিকে। মাথা চেপে উঠে বসতে রুমে ঢুকে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করে বলল, মেয়েটি কোথায়? গম্ভীর কণ্ঠ কানে আসতেই ভারী মাথা চেপে চোখ তুলে কাজী সাহেবের দিকে তাকালো ছেলেটি। ব্যথায় মাথা এমনিতে হ্যাং হয়ে আছে, তার উপর আবার অপরিচিত জায়গা, অপরিচিত মানুষের মুখে অপরিচিত কারোর খোঁজ তার কাছে করছে ভেবে খানিকটা কপাল কুঁচকে আসে। বিরক্তি নিয়ে বলল, আমাকে এখানে কে নিয়ে এসেছে? আমার ছেলে। কাজী সাহেবের কথার পৃষ্ঠে তেমন কিছু বলল না যুবকটি, শুধুই একটু করে বলল, একটা ফোন পাওয়া যাবে? কাজী সাহেব কুচকানো দৃষ্টিতে ছেলেটির হাবভাব বোঝার চেষ্টা করে বলল, তোমার সামনে রাখা আছে দেখো। ছেলেটি চোখ আউড়িয়ে নিজের সামনে থেকে মায়ার রেখে যাওয়া বাটন ফোনটি হাতে তুলে নিতে চাইলে কাজী সাহেব আবারও মায়ার খোঁজ করে বলল, তোমার সাথে মেয়েটি কোথায়? ফোনটি হাতে নিতে নিতে কপাল কুঁচকে তাকায় কাজী সাহেবের দিকে ছেলেটি। মূলত সে তখনও বুঝতে পারছে না তাকে বারবার কার কথা জিজ্ঞেস করা হচ্ছে, কিসের বিয়ে। অপকাটে সোজা সাপটা উত্তর করল কাজী সাহেব, তোমাকে নিয়ে রাতে যে মেয়েটি এসেছিল এখানে, আমি তার কথা জিজ্ঞেস করছি। সে কোথায়? তাকে দেখছি না কেন?
ছেলেটি কপাল কুঁচকে কিছুক্ষণ মত্ত থেকে মনে করার চেষ্টা করলো আসলে কাজী সাহেব কার কথা বলতে চাচ্ছে তাকে। কয়েক সেকেন্ডের মধ্যে স্মরণে আসলো একটা ঝাপসা লাল হেজাবধারী মেয়েলি মুখ। রাস্তায় দেখা হয়েছিল মেয়েটার সাথে। তার দুর্বলতায় ঠিকঠাক মেয়েটার ফেসটা পর্যন্ত দেখা হয়নি তার। এরপর থেকে সে নিজের মধ্যে ছিল না বলতে গেলে। অথচ এখন সকাল হতে না হতেই সেই মেয়ের খোঁজ তার কাছে করছে। অদ্ভুত, যে মেয়েকে দেখেনি জীবনে সেই মেয়ের খোঁজ কিভাবে দিবে সে। বিষয়টি তেমন একটা আমলে না নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাটন ফোনে নাম্বার টাইপিং করতে করতে অপকটে উত্তরে বলল, আমি জানি না সে কোথায়। তুমি জানো না মানে? যুবকটি বাটন ফোনে টাইপ করে কাউকে মেসেজ পাঠিয়ে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। আপাতত নিজের গন্তব্যের জন্য তার বের হতে হবে, এখানে আর এক মুহূর্ত নয়। কাজী সাহেবের বরাবর তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে পকেটে দু হাত গুছতে গুছতে বলল, আপাতত বলতে পারছি না আপনার সন্ধানকৃত মেয়েটি কোথায়, আর না তার খোঁজ নিতে ইচ্ছুক। আমি চলে যাচ্ছি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। যুবকের কথায় খানিকটা তেতে উঠলেন কাজী সাহেব। তিনি চেনেন এই পাষাণ ছেলেকে। খান পরিবারের নিহাল চৌধুরীর একমাত্র ছেলে আব্রাহাম খান, রিদ খান। রাগী আর উগ্র চলাফেরার জন্য বেশ বদনাম। ক্ষমতার জোরে মাটিতে পা পড়ে না তার। তবে মেয়েলি বাজে বিষয়ে কখনোই খান পরিবারের কাউকে জড়াতে শোনেনি কখনো। এমনকি এই ঈদ খানকেও কখনো কোনো মেয়েকে নিয়ে জড়িয়ে বাজে কিছু বদনাম শোনা যায়নি কখনো। তিনি মনে করেন খান বাড়ির মানুষজন আর যেমনই হোক না কেন তাদের বাড়ির বউরা অত্যন্ত মর্যাদা নিয়ে চলেন সমাজে। হয়তো এই ছেলের ক্ষেত্রেও তাই হবে, বউকে সম্মান দিবে। কিন্তু এই ছেলে সকাল হতে না হতেই রাতের বিয়ে করা বউকে অস্বীকার করছে। কাজী সাহেব অত্যন্ত রুষ্ট গলায় হৃদের উদ্দেশ্যে বলল, মেয়েটি তোমার বউ, স্বামী হয়ে তার খোঁজ রাখা তোমার দায়িত্ব। তাছাড়া মেয়েটা বেশ ছোট, দুনিয়ার সম্পর্কে তার ধারণা নাই থাকতে পারে। এই জন্য বলছি, স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত। কপাল কুঁচকে কাজী সাহেবের দিকে তাকিয়ে থাকলো হৃদ। একটা অচেনা মেয়ে তার বউ হয় কিভাবে? তারপর ভাবলো, হয়তো রাতে হৃদের সাথে মেয়েটিকে দেখে হয়তো কাজী সাহেব উল্টাপাল্টা ভেবে নিয়েছে যে মেয়েটি তার বউ হতে পারে। কাজী সাহেবের ভুল ধারণা ভাঙানোর চেষ্টা করলো না সে, কারণ এত বেশি কথা সে কারুর সাথে বলার প্রয়োজন মনে করে না। তার এখানে কোনো কাজ নেই, বিধায় তার চলে যাওয়াই উচিত মনে করে। কাজী সাহেবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। তৎক্ষণাৎ কাজী সাহেব তাকে আটকে পকেট থেকে দুজনের কাবিননামার একটা কাগজ নিয়ে হৃদের হাতে ধরিয়ে দিয়ে নিজে নিশ্চুপে রুম ত্যাগ করল। হৃদ কপাল কুঁচকে হাতের কাগজটার দিকে তাকাতেই এক আকাশ সমান বিস্ময়ে পড়ে গেল যখন দেখল বরের জায়গায় তার নিজস্ব সিগনেচার করা। হৃদ খানিকটা চমকানোর সাথে সাথে বিরক্ত বোধ করল এমন হুটহাট অপ্রকাশিত বিয়ের জন্য। হাতের কাবিননামাটায় তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে বইয়ের নামটা দেখে নিল এক পলক। সেখানে আনাড়ি হাতে লেখা রিক্তা ইসলাম মায়া। হৃদ বুঝতে পারল তার অচেনা বইয়ের নাম মায়া। নামটা সে তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার আওড়িয়ে স্মরণে গেঁথে নিল। তবে হাতের লেখা দেখে হৃদের কপালের পুঞ্জিভাঁজ আরও গাঢ় হয়। তাকে কোনো নাবালিকা প্রাইমারির বাচ্চার সাথে বিয়ে দিয়ে দেয়নি তো তারা? গড নোজ। সদ্য বিয়ে হওয়া বইয়ের সম্পর্কে কৌতূহল জাগতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেলল হৃদ। এই সম্পর্কে জানার আর আগ্রহ রইল না তার। হাতের কাবিননামাটা বেখেয়ালিভাবে সেখানেই ফেলে দিল। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করল না, আর না মায়ার খোঁজ করতে চাইল। হৃদ উদাসীন কর্মক্ষেত্রে গিয়ে নিজের বিয়েটাকে ভুলে গেল। বিয়ের মতন পবিত্র সম্পর্কটাকে ভুলে দুজনের সামনে এগোতে চাইল। হলেও তাই। দুজনের কারোর মাঝেই তাদের বিয়েটা নিয়ে মাতামাতি দেখা গেল না। এমনকি সেদিনের পর আজ পর্যন্ত কেউই অপ্রকাশিত বিয়েটা নিয়ে কারো সামনে মুখ পর্যন্ত খোলেনি। হৃদ কারো কাছে বলার প্রয়োজন মনে করেনি। আর মায়া পরিবারের ভয়ে কাউকে কিছু বলছে না। ভাগ্যের ফেরে এক হওয়া মানুষ দুটি পুনরায় সম্মুখে দাঁড়াবে কিনা তা জানা নেই। চলবে ইনশাআল্লাহ।